মাঠে নামে তাহলে এর পরিণতি আগস্টের চেয়ে ভয়াবহ হবে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ আব্দুল হান্নান মাসুদ। বঙ্গবন্ধুর একটা কথা আছে, মানুষের যখন সময় শেষ হয়ে আসে তখন হচ্ছে গিয়ে সে তার কন্ট্রোলে থাকে না, তাদের সময় ঘনিয়ে এসেছে। আগে আমরা ভালো ছিলাম, এর চেয়ে কঠোর আন্দোলন হবে। এখন আমরা দেওয়ালে পিঠ ঠিক আছে। মোটামুটি পরিষ্কার হওয়া গিয়েছে যে সরকার কি চাচ্ছে, আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে কি দিবে না। এখন তিনি কি বলছেন? ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নতুন করে কোনো ঝুঁকিতে পড়তে যাচ্ছে কিনা, এবং ভারত যে খেলাটি খেলতে যাচ্ছে সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে, সেই খেলাটি খেলার জন্য বাংলাদেশের ভূমি তার জন্য উর্বর হতে যাচ্ছে কিনা। সভাপতির প্রশ্ন হচ্ছে যে এই ঘোষণা আজকে সমন্বয়করা দিয়েছেন, এই ঘোষণা যদি বাস্তবায়ন করতে হয় মোটামুটি নির্বাচন চাঁদের দেশেই যাবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে কয়েকটি খবর নিয়ে আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। ভিডিও শুরুটা দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন নতুন নতুন খবর আপডেট পেতে। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন দেখে আসা যাক কি আছে আজকে আমাদের তাজা খবরে। চলুন। জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের? তাদের অবস্থান কোথায়? ছাত্রলীগ যুবলীগ যদি আবারও মাঠে নামে তাহলে এর পরিণতি আগস্টের চেয়ে ভয়াবহ হবে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ আব্দুল হান্নান মাসুদ। বঙ্গবন্ধুর একটা কথা আছে, মানুষের যখন সময় শেষ হয়ে আসে তখন হচ্ছে গিয়ে সে তার কন্ট্রোলে থাকে না, তাদের সময় ঘনিয়ে এসেছে। আগে আমরা ভালো ছিলাম, এর চেয়ে কঠোর আন্দোলন হবে। এখন আমরা দেওয়ালে পিঠ ঠিক আছে। ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা পুত্র সজীব জয়। আসনা হোক কাল আওয়ামী লীগকে ক্ষমতা আনবেন, এছাড়া দলের হাল ধরবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। বড় বড় নেতাদের, সম্পূর্ণ নেতাদের হত্যা করা হয়েছে, তারপরেও আওয়ামী লীগ টিকে আছে। আজকে আওয়ামী লীগ তার চেয়ে অনেক শক্তিশালী পজিশনে আছে। আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই। আমি সজীব জয় আছি, বঙ্গবন্ধুর নাতি। আমি আওয়ামী লীগের সাথে আছি। আওয়ামী লীগকে আমি ফের ক্ষমতায় আনবো, আজকে হোক কালকে হোক। আওয়ামী লীগ দেশে ফিরলে দেশে 5ই আগস্ট নয় বরং গণ অভ্যুত্থানের সৃষ্টি হবে। শেখ হাসিনা দেশে ফিরে উপদেষ্টা ও সমন্বয়কদের ফাঁসির দড়িতে ঝুলাবেন বলে সাবধান করলেন সমন্বয়ক আব্দুল হান্নান। আওয়ামী লীগ কি ছোট দল? আওয়ামী লীগ কি কোনো বাম সংগঠনের মতো ছোট দল বা অন্য কোনো দলের মতো ছোট দল? আওয়ামী লীগ বাংলাদেশের একটি বড় দল। আওয়ামী লীগকে যদি গণহত্যার আগে আপনি সুযোগ দেন তাহলে আওয়ামী লীগ কালকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নামিয়ে দেবে। এছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না রাজনৈতিক দলগুলো। তাদের দাবি, কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে ক্ষমতায় আসলে চান না তারা। রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার আমরা কারা? এটা তো আপনার আরেকটা চক্রান্ত শুরু। আওয়ামী লীগ রাজনীতি করবে, তাদের গ্রেফতার করা যাবে না। সরকার এটা বলা পছন্দ করি না, কারণ ওরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য, ভুল মানুষ করতে পারে। আওয়ামী লীগকে সুযোগ দিয়েছি, আমরা এখনো বলছি আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে। সুপ্রিয় দর্শক, আপনি পরবর্তীতে কাকে ক্ষমতায় চান অবশ্যই জানান কমেন্টে। মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত রাখা এবং মুজিববাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে বাংলাদেশ মুক্তির ডাক ৭১ নামে নতুন এক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান সমুন্নত রাখা, স্বাধীনতা ও সংবিধান সুরক্ষিত রাখা এই সংগঠনের মূল উদ্দেশ্য বলে জানা গেছে। গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার সাবেক ছাত্রলীগ নেতা আল রিয়াদ আদনান অন্তরের নেতৃত্বে এই সংগঠন যাত্রা শুরু করেছে। গত শনিবার রাজধানী ঢাকার উত্তরের একটি রেস্টুরেন্টে গোপনীয়তার সঙ্গে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। বাংলাদেশ মুক্তির ডাক ৭১ সংগঠনটির ঘোষণাপত্র ও লক্ষ্য বিশ্লেষণ করে দেখা গেছে এটি আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের আবরণে কাজ শুরু করতে যাচ্ছে। সংগঠনের মূল উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত রাখা, মুজিববাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানকে সমুন্নত রাখা। বাংলাদেশ মুক্তির ডাক ৭১ সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন আল রিয়াদ আদনান অন্তর। আত্মপ্রকাশ অনুষ্ঠানের ঘোষণা অনুযায়ী সংগঠনটির মহাসচিব খলিলুল্লাহ গাজী এবং মুখপাত্র হিসেবে কাজ করবেন হুমায়ুন কবির জয়। এদের মধ্যে চেয়ারম্যান অন্তরের রাজনৈতিক পরিচয় ও ঠিকানা পাওয়া গেছে, বাকিদের পরিচয় জানা যায়নি। নব্য রাজাকার ও দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়া। ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম দৈনিক সমকালের সাথে কথা বলেছেন, এবং তিনি যেসব কথা বলেছেন তাতে মোটামুটি পরিষ্কার হওয়া গিয়েছে যে সরকার কি চাচ্ছে, আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে কি দিবে না। এখন তিনি কি বলছেন? তিনি যেটা বলছেন তার মূল কথার অর্থ এরকম দাঁড়ায় যে আওয়ামী লীগ অবশ্যই নির্বাচনে আসবে, কিন্তু এই আওয়ামী লীগ না, গণহত্যাকারীদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে হবে। এখন তিনি বলছেন যে সংস্কার বাস্তবায়নের জন্য সংসদের দরকার নাই, রাজনৈতিক যে দলগুলো আছে তাদের মধ্যে যদি ঐক্য থাকে, সমন্বয় থাকে, সমর্থন থাকে, তাহলেই সংস্কার ফাইনালাইজ করা ইজি হবে। এবং তিনি এটাও বলছেন যে সংস্কার কাজ আরো অধিকতর সহজ হতো যদি আওয়ামী লীগ থাকতো তাদের সাথে, তবে গণহত্যাকারী আওয়ামী লীগ নয়। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন সোজা কথা এটাই দাঁড়াচ্ছে যে শেখ হাসিনা বা তার সাঙ্গপাঙ্গ যারা ছিলেন তাদের বাদ দিয়ে একটা ফ্রেশ আওয়ামী লীগ,
তিনি শেখ হাসিনা বা তার যে মন্ত্রী এমপি যারা নেতা ছিলেন তাদের সমালোচনা করে বলছেন যে হত্যাকাণ্ডের জন্য এদের কোনো পরিতাপ নেই, এবং এই হত্যাকাণ্ড তারা স্বীকার করে না, উল্টো তারা আরো বলতেছে যে 3000 পুলিশকে মারা হয়েছে, উল্টো সরকারকে তারা দায় দিচ্ছে। এবং তিনি এটাও বলছেন যে একটা মানুষ বলতে পারলো না আওয়ামী লীগের যে হাসিনা অন্যায় করেছে, এবং তার প্রতিবারে একটা লোক এখনো পর্যন্ত পদত্যাগ করেনি। এই যে বাচ্চা পোলাপানকে মেরে ফেলা হলো, এটা নিয়ে তাদের কোনো অনুশোচনা নেই। তো তিনি বলছেন যে এখন আমরা কাকে সংলাপে ডাকবো। এখন তিনি এটাও বলছেন যে এরা দিবাস্বপ্ন দেখতেছে যে সরকার ব্যর্থ হলে তারা দূর দূর করে ক্ষমতায় চলে আসবে। তিনি হয়তো মিন করছেন যে ট্রাম্পকে দিয়ে তারা একটা হিসাব নিকাশ করে ক্ষমতায় চলে আসবেন। তো এখন কথা হচ্ছে যে তিনি যে এইসব কথা বলছেন এগুলো অনেকগুলো লজিক আছে, কিন্তু এই যে দাঁড়িয়ে বলা যে আমি পদত্যাগ করলাম, আমি শেখ হাসিনার সাথে বা তার সরকারের এই অন্যায়কে সাপোর্ট করি না, আমি নিন্দা জ্ঞাপন করি, কিন্তু এই যে দাঁড়িয়ে বলার স্পেসই তো নয়। কোথায় দাঁড়িয়ে বলবে? মানে সরকার তো তাদের বেরোতেই দিচ্ছে না, ছাত্ররা বলছে কেউ আসতে পারবে না, নামতে পারবে না। এখন ভিন্ন মতকে দমন সোজা কথা। তো এখন এটা, এবং আমেরিকাও বলছে যে না, এটা আপনারা করতে পারেন না, কারণ মানুষের সভা সমাবেশ করার যে অধিকার এটা তার রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকার। হ্যাঁ, কেউ যদি অন্যায় করে তাকে অবশ্যই শাস্তি দিবেন, কিন্তু একজনের জন্য সবাইকে নামতে দিবেন না, মুখ বন্ধ করে রাখবেন, এটা কোন হিসাব? তবে শফিকুল আলম তিনি তার 100 দিনের যে তার সরকারের সফলতার কথা বলেছেন, যে শান্তিপূর্ণ পালাবদল হয়েছে, আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে, যদিও পুলিশ এখনো সাকসেস হয় নাই, একটা ফরম্যাটে আসে নাই, কিন্তু অনেকটা ইমপ্রুভ হয়েছে, অর্থনৈতিক অবস্থা অনেক বদলে গেছে, তারপরে এই রপ্তানির প্রবৃত্তি বেড়েছে, সংস্কার কাজ এগিয়ে চলছে, নির্বাচন হবে। তো এইসব ব্যাপারে তিনি কথা বলছেন, এবং তিনি এটাও বলছেন যে আওয়ামী লীগ পজিটিভলি আসছে না, তারা বরং এই যে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, এগুলা সরকার পরিবর্তন, এগুলো তারা মনে করতেছে যে ষড়যন্ত্রের অংশ, তাদের কোনো অনুশোচনা নাই, এবং তাদের এই যে সরকারের সাথে তাদের কোনো মানে তাদের যে অপরাধের জন্য কোনো ক্ষমাও চায় না, স্বীকারও করে না, তারা 9-6 করে ক্ষমতায় আসতে চায়, এরকম সুযোগ তৈরি করতে চায়। তো এখন শেখ হাসিনা আওয়ামী লীগকে তারা মানবে না, তাহলে কোন আওয়ামী লীগ তারা মানবে? এখন প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন যদি করে, তো এই নির্বাচনটা অনেকটা আওয়ামী লীগ স্টাইলের নির্বাচন হয়ে যেতে পারে, অর্থাৎ একতরফা নির্বাচন, এবং সেটাও গ্রহণযোগ্য না হতে পারে। সেই জন্য বিএনপি এটা বুঝতে পারছে, পরে তারা এই জন্য বলছে না, মানে তারা ওই আওয়ামী লীগকে বাদ দেওয়ার পক্ষে তারা না। যদি অনেকগুলো দাবি করছে অনেকেই যে আওয়ামী লীগকে বাদ দিতে হবে, তারা 3 টার্মে বাদ দিচ্ছে আমাদেরকে, ওদেরকেও 3 বার বাদ দিতে হবে, এই টাইপের কথাবার্তা। কিন্তু অনেকে মনে করেন যে রাজনীতি যেদিকে মুভ করতেছে, এবং রাজনৈতিক দলগুলো এটা বুঝতে পারছে যে দল যতই শক্তিশালী হোক না কেন, ব্যক্তি যতই শক্তিশালী হোক না কেন, রাষ্ট্রের বা জনগণের সামনে কিছুই না, এবং এটা এই 2024 প্রমাণিত হলো। সুতরাং হয়তো দলগুলো, বিশেষ করে বিএনপি জামাত, তারা অনেকটা সতর্ক, তারা মনে করে তারা যদি আওয়ামী লীগ স্টাইলে আবার ক্ষমতায় আসে, তাহলে তাদের অবস্থা আবার আওয়ামী লীগের মতো হতে পারে। এখন এই ক্ষেত্রে আওয়ামী লীগকে ডেকে এনে একটা আওয়ামী লীগ দাঁড় করানোর চেষ্টা করতে পারে সরকার, এবং সেটা হতে পারে তাজউদ্দিন পরিবারের দিয়ে, সাবের হোসেন চৌধুরী দিয়ে, আইবি রহমান দিয়ে, মেয়র আইবি একটা স্পেস তৈরি করতে পারে। অথবা এমনও হতে পারে যে প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল হামিদকে ডেকে, যে আপনাদের লোকজন কোথায়, আপনারা নতুন নেতৃত্ব তৈরি করেন, সৎ নেতাদের নেতৃত্ব তৈরি করেন, এই ধরনের কথাবার্তাও আসতে পারে। তবে এক্ষেত্রে ছাত্ররা ঝামেলা করতে পারে, অনেকেই মনে করেন। তবে এখানে বিএনপি বা জামাত তারা হয়তো মানে কঠোর হবে না, কারণ তারা মনে করে যে নির্বাচনটা গ্রহণযোগ্য হলেই ভালো হয়। তারা এটা কনফার্ম হয়তো আসছে যে তারা এবার ক্ষমতায় যাবে, আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না। তবে তারা একটা টেকনিক সেটা ফলো করতে পারে যে আওয়ামী লীগকে, মানে শুদ্ধ আওয়ামী লীগকে নামতে দিতে পারে, কিন্তু মানে নির্বাচনের আগে দিবে, বহু আগে দিবে না, যাতে মাঠ তৈরি করতে না পারে, যারা ক্ষমতায় যেতে না পারে। তো এইটাই হলো হিসাব, যে বোঝা যাচ্ছে এবার যে আওয়ামী লীগকে তারা চায় নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চায়, কিন্তু সেই আগের আওয়ামী লীগ নয়, শুদ্ধ আওয়ামী লীগ, সোজা কথা হাসিনা ব্যতীত আওয়ামী লীগ। দর্শক, একটা গুঞ্জন খুব বেশি আকারে ছড়িয়ে পড়েছে, একটা বিষয় আরো বেশি বিতর্কিত হয়ে উঠেছে, সেটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরই আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নতুন করে কোনো ঝুঁকিতে পড়তে যাচ্ছে কিনা, এবং ভারত যে খেলাটি খেলতে যাচ্ছে সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে, সেই খেলাটি খেলার জন্য বাংলাদেশের ভূমি তার জন্য উর্বর হতে যাচ্ছে কিনা। এই বিতর্ক বা গুঞ্জনগুলো বেশি ছড়াচ্ছে যখন কিনা তুলসী গ্যাভার্ড নামের একজন নারী মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক পদে বসতে যাচ্ছেন, তার নামটি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। পাশাপাশি লিসা কার্টিস, যিনি হোয়াইট হাউসের সাবেক এক কর্মকর্তা, যিনি 2016 থেকে 2021 সাল পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের হয়ে ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক রিলেশনের উপরে
দক্ষিণ এশিয়াতে কাজ করেছেন, তিনি যে মন্তব্য করেছেন আমি সেই মন্তব্য সম্পর্কে বলবো। এবং একই সঙ্গে আমেরিকান ভারতীয় যারা রয়েছেন তাদের যে ইনফ্লুয়েন্সিয়াল একজন নেতা ডক্টর ভরত বড়ই, তিনি ভারতীয় বার্তা সংস্থাকে যে সাক্ষাৎকার দিয়েছেন যে মার্কিন কংগ্রেসে আহ্বান জানানো হবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি বাংলাদেশের স্যাংশনের জন্য। এই সব বিষয় অনেকের কাছে বেশ আতঙ্কের মনে হচ্ছে, আশঙ্কার মনে হচ্ছে। আবার অনেকে বলছেন যে এগুলো কিছুই হবে না, কিছু হবে না। আমি মনে করি যে হয়তো কিছু হবে না, কিন্তু কিছু হবে না বলে মনে করে বসে থাকলে বর্তমান সরকার নিশ্চয়ই ভুল করবে, অনেক বড় ভুল করবে। প্রথমে যদি বলা হয় যে তুলসী গ্যাভার এই ব্যক্তিটি কে, এই নারী কে? আপনারা জানেন এর মধ্যে অনেক গণমাধ্যম তার সম্বন্ধে এসেছে, তার বিষয়ে মানুষের আগ্রহ জন্মেছে। তিনি 2013 থেকে 2021 সাল পর্যন্ত ডেমোক্রেটদের হয়ে মার্কিন কংগ্রেসের সদস্য ছিলেন। এমনকি তিনি 2020 সালে প্রেসিডেন্ট পদের জন্য নিজ দলের প্রাথমিক বাছাই পর্বে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, একসময় সরে যান। তিনি 2022 সালে ডেমোক্রেট দল থেকে পদত্যাগ করে কিছুদিন অন্য কাজবাজ করেছিলেন এবং 2024 বা 23-এর দিকে তিনি রিপাবলিকান দলে জয়েন করেছেন, ডোনাল্ড ট্রাম্পের দলে। এবং জয়েন করার সঙ্গে সঙ্গে মাত্র এই কদিনের ব্যবধানে তিনি কেন ট্রাম্পের কাছে এত গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠলেন সেই প্রশ্নটি নানানভাবে আলোচিত হচ্ছে। এখন বিষয় হচ্ছে যে তিনি যদি জাতীয় গোয়েন্দা সংস্থা, মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক পদে নিয়োগ পান তাহলে বাংলাদেশের কী হবে? আমরা জানি যে তুলসী গ্যাভার তিনি যুক্তরাষ্ট্রে যে মৌলবাদী সংগঠন, হিন্দুত্ববাদী সংগঠন ইসকন, তাদের অনেক প্রোগ্রামে তিনি উপস্থিত হন। আর উপস্থিত হওয়ার কারণও রয়েছে, তিনি